ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১,৪৩০, এখনো ৫০,০০০ নিখোঁজ। ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা। ইরান যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান। দীর্ঘদিন আটকে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প আবার চালুর সম্ভাবনা। চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। আকাশসীমা রক্ষার সক্ষমতা আরও বাড়বে বলে আশা। এবং ভারতে তাজিয়া মিছিলে ১৫,০০০ মানুষকে হত্যা চেষ্টা, আটক একজন, বিপুল সংখ্যক ক্যাপসুল ও কাঁচামাল জব্দ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি আফিফা আহসান সদয়। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপে এখনও জীবিত মানুষ খুঁজে বের করায় মরিয়া চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। বুধবারে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ১,৪৩০ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে প্রায় ৫০,০০০ মানুষ এখনও নিখোঁজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খুঁজছেন স্থানীয় বাসিন্দারা। পর্যাপ্ত ভারী যন্ত্রপাতির অভাবে অনেক জায়গায় খালি হাতে উদ্ধার অভিযান চলছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে জানিয়েছেন স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে, ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধার করা এখন অলৌকিক ঘটনার মতো। এদিকে মেক্সিকো, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানে ভূমিকম্পটি। এর কেন্দ্র ছিল মাটির ২১৫ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা কালাফগান থেকে ৮১ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। আফগানিস্তান ছাড়াও ভারত, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তানে কম্পন অনুভূত হয়। তবে এখনও কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলার জেরে ইরানের টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে চূড়ান্ত যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির পরদিনই লেবাননে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে ইসরায়েল। চুক্তিটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক তেলবাহী জাহাজে ড্রোন হামলার জেরে টানা দ্বিতীয় দিনের মতো ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিমানের সাহায্যে ইরানের সিরিক, বন্দরে লেঙ্গে ও কেশম দ্বীপ সহ 5টি উপকূলীয় অঞ্চলের অন্তত 10টি সামরিক লক্ষ্যবস্তু ও রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। ইরানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে প্রয়োজনে চূড়ান্ত সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা জবাবে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। ইরানের দাবি, সমঝোতা চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতে এবং আমেরিকা সেখানে নতুন বিকল্প করিডোর তৈরি করে চুক্তি লঙ্ঘন করছে। মার্কিন হামলা বন্ধ না হলে চলমান শান্তি আলোচনা সম্পূর্ণ স্থগিত করার হুমকি দেয় তেহরান। এদিকে ফ্রেমওয়ার্ক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই দক্ষিণ লেবাননে বোমা হামলা করেছে ইসরায়েল। এই চুক্তিকে সার্বভৌমত্বের আত্মসমর্পণ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। এই বহুমুখী সংঘাত আবারও চরম ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে পুরো মধ্যপ্রাচ্যকে। সামিউল শিহাব, আরটিভি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনায় পাকিস্তানের গুরুত্ব বাড়ছে। এই কূটনৈতিক চেষ্টা সফল হলে বড় লাভ হতে পারে ইসলামাবাদের। বিশেষ করে দীর্ঘদিন আটকে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প আবার চালু করা সম্ভব হবে। এর ফলে একদিকে সস্তায় জ্বালানি পাবে পাকিস্তান, অন্যদিকে দেশটিতে বাড়বে পশ্চিমা বিনিয়োগ। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে অবশ্যই নিজেদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কার করতে হবে পাকিস্তানকে। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমানোর আলোচনা যত এগোচ্ছে ততই আলোচনায় উঠে আসছে পাকিস্তানের নাম। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘমেয়াদী সমঝোতা প্রতিষ্ঠিত হয়, তাহলে এই কূটনৈতিক খেলায় ইসলামাবাদের প্রাপ্তি কি? সম্প্রতি আন্তর্জাতিক একাধিক বৈঠকে পাকিস্তানের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ যোগাযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের কাছে পাকিস্তানের গুরুত্ব আরও বেড়েছে। কিন্তু শুধু প্রশংসা দিয়ে কি একটি দেশ চলে? বাস্তবতা হলো, পাকিস্তানের সবচেয়ে বড় সংকট অর্থনীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণের চাপ, বাজেট ঘাটতি এবং বিনিয়োগ সংকট সব মিলিয়ে ইসলামাবাদের এখন সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক স্বস্তি। এই অবস্থায় মধ্যস্থতাকারীর ভূমিকায় সফল হলে পাকিস্তানের সামনে কয়েকটি বড় সুযোগ তৈরি হতে পারে। প্রথমত, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও উষ্ণ হতে পারে। এতে বিদেশি বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হবে। আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের ভাবমূর্তি কিছুটা ইতিবাচক হলে ঋণ ও আর্থিক সহায়তা পাওয়াও সহজ হতে পারে। দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় সুযোগটি রয়েছে জ্বালানি খাতে। দীর্ঘদিন ধরে আলোচিত ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প কার্যত স্থবির হয়ে আছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে। কিন্তু যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল কিংবা নতুন কোনো সমঝোতা তৈরি হয়, তাহলে পাকিস্তান আবারও এই প্রকল্প সামনে এগিয়ে নিতে পারবে। এর ফলে সস্তায় জ্বালানি, কম উৎপাদন খরচ, শিল্পে নতুন গতি এবং অর্থনীতিতে বাড়তি প্রবৃদ্ধি। শুধু তাই নয়, ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বাড়ানোও সুযোগ তৈরি হবে। বিশেষ করে বেলুচিস্তান অঞ্চলে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হতে পারে, যা কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একটি বড় প্রশ্ন থেকেই যায়, পাকিস্তান কি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে? ইতিহাস বলে, আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হওয়ার সুযোগ পাকিস্তান আগেও পেয়েছে, কিন্তু সেই সুযোগকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সাফল্যে রূপান্তর করতে পারেনি। দুর্বল কর ব্যবস্থা, সীমিত রপ্তানি এবং কাঠামোগত সংস্কারের অভাব বারবার পিছিয়ে দিয়েছে তাদের। তাই এবারও যদি অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কার না হয়, তাহলে কূটনৈতিক সাফল্য হয়তো সাময়িক প্রশংসা এনে দেবে, কিন্তু কাঙ্ক্ষিত অর্থনৈতিক পরিবর্তন আনতে পারবে না। অন্যদিকে এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রভাব আরও বেড়েছে বলেও অনেকে মনে করছেন। আন্তর্জাতিক আলোচনায় সামরিক নেতৃত্বের সক্রিয় উপস্থিতি ইসলামাবাদের ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তাহলে কি পাকিস্তান সত্যি মধ্যপ্রাচ্যের নতুন কূটনৈতিক খেলোয়াড় হয়ে উঠছে, নাকি এটি কেবল সাময়িক আলোচনার কেন্দ্রবিন্দু? একটি বিষয় নিশ্চিত, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যৎ শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতি বদলাবে না, বদলে দিতে পারে পাকিস্তানের অর্থনৈতিক ও কূটনৈতিক ভাগ্য। সামিউল শিহাব, RTV। পাকিস্তানের করাচিতে রেঞ্জার্সের সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য সহ কমপক্ষে 11 জন হতাহত হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলিস্তান জওহর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, হামলাকারীরা প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করে। এরপর কয়েকজন সশস্ত্র ব্যক্তি ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে 3 সেনা সদস্য নিহত ও 4 জন আহত হন। খবর পেয়ে রেঞ্জার সন্ত্রাস বিরোধী বাহিনী ও বিশেষ কমান্ডো অভিযান চালায়। পাল্টা অভিযানে নিহত হয় 4 হামলাকারী। কয়েক ঘন্টার অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সশস্ত্র গোষ্ঠী জামাতুল আহরারের একটি সহযোগী সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করতে চীনের কাছ থেকে 24টি উন্নত J-10C যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে সরকার। এই চুক্তি সফল হলে বাংলাদেশের আকাশসীমা রক্ষার সক্ষমতা অনেক বাড়বে। অন্যদিকে পাকিস্তান ও মিয়ানমারের পর বাংলাদেশে চীনের এই যুদ্ধবিমান আসলে দক্ষিণ এশিয়ায় প্রভাব আরও বাড়বে বেইজিংয়ের। এর ফলে অঞ্চলের সামরিক ভারসাম্যে একটি নতুন পরিবর্তন আসতে পারে। ইমরুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
দক্ষিণ এশিয়ার আকাশে কি নতুন করে শুরু হচ্ছে শক্তির প্রতিযোগিতা? সম্প্রতি একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে বাংলাদেশ চীনের কাছ থেকে 24টি আধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট কেনার পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। যদি এই চুক্তি বাস্তব হয় তাহলে এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, পুরো অঞ্চলের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই তাদের পুরনো F-7 যুদ্ধবিমান বহরের বিকল্প খুঁজছে। এই ফাইটারগুলো প্রযুক্তিগতভাবে অনেকটাই পুরনো, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য যথেষ্ট নয়। তাই 2017 সাল থেকেই আধুনিক মাল্টিরোল ফাইটার সংগ্রহের চেষ্টা চলছে। এর আগে আলোচনায় ছিল ইউরোপীয় ইউরোফাইটার টাইফুন থেকে শুরু করে চীনা JF-17 পর্যন্ত বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধবিমান। কিন্তু এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে চীনের ভিগোরাস ড্রাগন। এতে রয়েছে আধুনিক এয়ার টু এয়ার মিসাইল এবং উন্নত এভিওনিক্স সিস্টেমে সজ্জিত, যার গতি প্রতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার এবং কমব্যাট রেঞ্জ 1000 কিলোমিটারেরও বেশি, যা আঞ্চলিক এয়ার পাওয়ারের জন্য গুরুত্বপূর্ণ সক্ষমতা। চীনের জন্য এই সম্ভাব্য চুক্তি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পাকিস্তানও ইতিমধ্যেই এই J-10 সিরিজের ব্যবহারকারী হিসেবে পরিচিত পেয়েছে। ফলে দক্ষিণ এশিয়ায় একই ধরনের চীনা যুদ্ধবিমান একাধিক দেশে চালু হলে আঞ্চলিক সামরিক কমন প্ল্যাটফর্ম তৈরি হওয়ার সম্ভাবনাও বিশ্লেষকদের নজরে এসেছে। এক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া কি হতে পারে? যদিও ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি হিসেবে এই পরিবর্তনকে কৌশলগতভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করবে এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা। কারণ একদিকে পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা, অন্যদিকে বাংলাদেশের সম্ভাব্য নতুন ফাইটার ফ্লিট, এই দুই মিলিয়ে পূর্ব ও পশ্চিম দুই দিকে নতুন ধরনের এয়ার পাওয়ার ডাইনামিক তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, ভারতের জন্য সরাসরি ভয় শব্দ ব্যবহার না করলেও কৌশলগত উদ্বেগ বাড়তে পারে, বিশেষ করে সীমান্তবর্তী এয়ার ডিফেন্স পরিকল্পনা ও আঞ্চলিক এয়ার সুপেরিয়রিটি ধরে রাখার প্রশ্নে। আরও বড় চিত্রে দেখলে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রভাব আরও শক্ত করছে। ফলে বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমারের মতো দেশগুলো চীনা অস্ত্রের বড় ক্রেতা হয়ে উঠছে, যা বৈশ্বিক অস্ত্র বাজারেও নতুন সমীকরণ তৈরি করবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এটি কি শুধুই একটি প্রতিরক্ষা আধুনিকীকরণ, নাকি দক্ষিণ এশিয়ার নতুন মিলিটারি পাওয়ার শিফটের শুরু? এর উত্তর এখনও অজানা, কিন্তু আকাশে যে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে তা আর অস্বীকার করা যাচ্ছে না। ইমরান হাসান, RTV। চীনের সামরিক বাহিনী ও প্রশাসনের দুর্নীতি বিরোধী অভিযান আরও জোরদার করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এর অংশ হিসেবে দেশটির সর্বোচ্চ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস থেকে পিপলস লিবারেশন আর্মির 6 জন শীর্ষ জেনারেল সহ মোট 13 জন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একজন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বহিষ্কৃতদের মধ্যে সেন্ট্রাল মিলিটারি কমিশনের ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের জেনারেল শু শিয়েচিয়াং ও ইস্টার্ন থিয়েটার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওয়াং কাংপিং রয়েছেন। তালিকায় বেসামরিক প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও আছেন। বিশ্লেষকদের মতে সামরিক বাহিনী ও সরকারের ভেতর থেকে দুর্নীতি দূর করা এবং রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করতে শি জিনপিং এই অভিযান আরও জোরদার করেছেন। যুদ্ধের ভয়াবহতা আর ধ্বংসস্তূপের মাঝেও থেমে নেই জীবনের জয়গান। গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি কারিগর যেন ধ্বংসের মাঝেই খুঁজছেন শিল্পের বেঁচে থাকার রসদ। যুদ্ধের কারণে কাঠ না থাকায় ঐতিহ্যবাহী আরবি বাদ্যযন্ত্র উড মেরামত করছেন ত্রাণের বাক্সের ফেলে দেয়া কাঠ দিয়ে। স্বপ্নের গল্প তুলে ধরছেন ইমতিয়াজ আহমেদ। চারপাশে শুধুই ধ্বংসের ছাপ, তবে গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের এই ছোট্ট অস্থায়ী ওয়ার্কশপটিতে বাজছে ভিন্ন এক সুর। সুহাইল আবু শাউইশ বাস্তুচ্যুত ফিলিস্তিনি কারিগর, যুদ্ধের কারণে সব হারিয়েও শিল্পকে আঁকড়ে ধরে আছেন। পরম মমতায় সারিয়ে তুলছেন ঐতিহ্যবাহী আরবি বাদ্যযন্ত্র উদ।
টানা যুদ্ধে গাজা এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মতোই কাঁচামালেরও তীব্র সংকট। বাদ্যযন্ত্র তৈরির জন্য নেই ভালো কাঠ, তাই বাধ্য হয়েই বিকল্প পথ বেছে নিয়েছেন সুহাইল। খাবারের ত্রাণের বাক্সগুলোই এখন তার শিল্পের প্রধান উপকরণ। গাজায় এখন কোনো কাঠই পাওয়া যাচ্ছে না, তাই উদের সাইনবোর্ড তৈরির জন্য বাধ্য হয়ে খাবারের ত্রাণের বক্সের ফেলে দেওয়া কাঠ ব্যবহার করছি। ত্রাণের বাক্সগুলো যেখানে ক্ষুধা নিবারণের প্রতীক, সুহাইলের কাছে তা এখন সংস্কৃতির প্রাণভ্রমরা। ফেলে দেয়া এসব কাঠ আর ভাঙা জিনিসপত্র জোড়া লাগিয়ে তিনি শুধু একটি বাদ্যযন্ত্র মেরামত করছেন না, বরং বাঁচিয়ে রাখছেন ফিলিস্তিনিদের ইতিহাস, ঐতিহ্য। এই ভাঙা উদের তারে যেন অনুরণিত হচ্ছে গাজাবাসীর হার না মানার গল্প। যুদ্ধের দামামা হয়তো অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অদম্য স্পৃহা আর সুরের মূর্ছনা। ইমতিয়াজ আহমেদ, RTV। ভারতের মুম্বাইয়ে বড় ধরনের এক হত্যা চেষ্টার পরিকল্পনা ফাঁস করেছে পুলিশ। তাজিয়া মিছিলের সময় বিষাক্ত ক্যাপসুল বিতরণের মাধ্যমে অন্তত 15,000 মানুষকে হত্যার উদ্দেশ্যে কাজ করছিল ফাইয়াজ প্রেমজি নামের এক ব্যক্তি, যাকে ঘটনাস্থলে আটক করা হয়। তার দেয়া ক্যাপসুল খেয়ে অন্তত 11 জন অসুস্থ হয়ে পড়লেও দ্রুত হস্তক্ষেপে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়। তদন্তে জানা যায় ক্যাপসুলে অত্যন্ত বিষাক্ত জিঙ্ক ফসফাইড ব্যবহার করা হয়েছিল, যা শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করে এবং এর কোনো নির্দিষ্ট প্রতিষেধক নেই। পুলিশ বিপুল সংখ্যক ক্যাপসুল ও কাঁচামাল জব্দ করেছে এবং বিষয়টি সন্ত্রাসী যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। বিশ্বকাপে এবারের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, তাই অনেকের ধারণা ছিল টুর্নামেন্ট জুড়ে মাঠে নিয়মিত দেখা যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হওয়ার সময়ও এখনো পর্যন্ত কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। কেন ট্রাম্প মাঠে যায়নি, এর পেছনে কি কারণ থাকতে পারে, আর ফাইনালে তাকে দেখা যাবে কিনা, বিস্তারিত জানাচ্ছেন অঙ্কুর মণ্ডল। যুক্তরাষ্ট্রে 1994 সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। কিন্তু 32 বছর পর আবারও বিশ্বকাপের আয়োজক হওয়া সত্ত্বেও এবারে এখনো পর্যন্ত ম্যাচে দেখা যায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিশ্বকাপের আগে টুর্নামেন্ট নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছিলেন ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়েও সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প বরাবরই সবচেয়ে আলোচিত ও বড় মঞ্চের অনুষ্ঠানগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচেও মাঠে যাননি ট্রাম্প। পরবর্তীতে তিনি অংশ নেন হোয়াইট হাউসে আয়োজিত এক UFC অনুষ্ঠানে। বিশ্লেষকদের ধারণা, আন্তর্জাতিক দর্শকে ভরা স্টেডিয়ামে বিরূপ প্রতিক্রিয়ার আশঙ্কাও ট্রাম্পের অনুপস্থিতির একটি কারণ হতে পারে। বিশেষ করে অভিবাসন ও পররাষ্ট্রনীতি নিয়ে তার প্রশাসনের বিতর্কিত অবস্থানের কারণে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও হোয়াইট হাউস বলছে, বিশ্বকাপের প্রতি ট্রাম্পের সমর্থনে কোনো ঘাটতি নেই। উদ্বোধনী ম্যাচের আগে তিনি যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়দের সঙ্গে ফোনেও কথা বলেন। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তারা নিয়মিত ম্যাচে উপস্থিত থাকছেন। ফিফা জানিয়েছে, আগামী 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ট্রাম্পের উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে। সেখানেই নতুন চ্যাম্পিয়নের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা তার। বিশ্বকাপ জুড়ে ট্রাম্পের অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিলেও সব নজর এখন ফাইনালের দিকে। শেষ পর্যন্ত তিনি মাঠে উপস্থিত হয়ে ট্রফি তুলে দেবেন নাকি তার আগেই চমক দেখাবেন, সেটিই এখন দেখার অপেক্ষা। অঙ্কুর মণ্ডল, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।